এই গল্পটা হলো এক গরিব যুবকের, যে ফলওয়ালা ছিল, যে সারাদিন প্রচণ্ড রোদের মধ্যে তার ঠেলা নিয়ে ঘুরত আর সন্ধে হলে বাড়ি ফিরে আসত। কিন্তু একদিন যখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার জীবন এক অন্যদিকে সেই দিন বাঁক নিল, যার আশা সে কোনোদিনও করেনি। এক নির্জন রাস্তার ধারে ঘন গাছপালার ছায়ায় এক জিন মহিলার সঙ্গে তার দেখা হলো। শুধু দেখা হলো না, সে তার প্রেমিকাও হয়ে গেল। হ্যাঁ, এক জিন মহিলা এক মানুষকে ভালোবেসে ফেলল, আর তারপর সেই ভালোবাসার যা পরিণতি হল তা এমন ভয়ঙ্কর ছিল যে শুনলে আপনার আত্মাও কেঁপে উঠবে। এই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। ছোট্ট গ্রাম নূরপুরের গলিতে মাটির ধুলো উড়ত সারাক্ষণ। কাঁচা মাটির দেওয়াল ছিল বাড়িতে, আর ঘরগুলো ছিল খড়ের ছাওয়া, আর বাতাসে পুরনো কাপড়ের গন্ধ। ওই গলিতেই এক যুবক সলমন নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করতে গিয়ে দিন রাত পরিশ্রম করত। তার কাঁধ ঝুঁকে পড়েছিল, কিন্তু তার চোখে ছিল ভীষণ আশা। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় তার আব্বা মারা গিয়েছিলেন। তারপর থেকে সলমন তার অসুস্থ আম্মা আর তার 2 বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। আম্মা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যেতেন, এদিকে বোনরাও বড় হয়ে যাচ্ছিল। সলমন জানত যে তাদের জন্য তাকে কিছু করতেই হবে, একটা সম্মানের জীবন দিতে হবে তাদেরকে, আর সেই জন্যই তাদের জন্য ভালো সম্বন্ধ আর একটা ভালো পরিবার তাদের দিতে হবে। কিন্তু দারিদ্র্য প্রতি মুহূর্তে তার রাস্তা আটকে দিত। সলমনের রোজগারের অবলম্বন ছিল একটা ছোট্ট ঠেলা, যাতে করে সে টাটকা ফল বিক্রি করত। প্রত্যেক দিন সকালে সূর্য ওঠার আগেই সে তার ঠেলায় ফল বোঝাই করত, আর পাশের শহর গুলশানাবাগের উদ্দেশ্যে রওনা দিত। সারাদিন শহরের অলিগলিতে ঘুরে সে ফল বিক্রি করত। লোকজনের কথা শুনতে হতো, প্রচণ্ড রোদে ঘেমে নিয়ে স্নান হয়ে যেত। এই করতে করতে সূর্যের শেষ রেখা যখন আকাশে মিলিয়ে যেত, তখন ক্লান্ত হয়ে নিজের ঠেলা নিয়ে সে গ্রামের দিকে রওনা দিত। বাড়ি পৌঁছতেই অসুস্থ আম্মার কাশির আওয়াজ সে শুনতে পেত। বোনরা দরজায় অপেক্ষা করত। কখনো সে বেঁচে যাওয়া ফল নিয়ে আসত, আর কখনো সে রুটি নিয়ে আসত। সলমনের জগৎ ছিল এইটুকুই, একটা ছোট্ট বাড়ি, একটা ঠেলা আর 3টি জীবনের দায়িত্ব। ওই দিনটিও ছিল অন্যান্য দিনের মতোই। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। সলমন উঠে তার ঠেলা প্রস্তুত করছিল, তারপর শহরের দিকে রওনা দিল। পায়ে ছিল এক অত্যন্ত পুরনো জুতো, কিন্তু মনে ছিল আশা। শরীরে ক্লান্তি অবশ্যই ছিল, কিন্তু মনের মধ্যে বোনেদের নিয়ে অসংখ্য স্বপ্ন দেখছিল। শহরে পৌঁছেই একটা বড় গাছের নিচে তার ঠেলাটা রেখে সে তার ফল বিক্রি করতে শুরু করল। কেউ অসভ্যতা করল, কেউ দাম কমাতে চাইল। সে চুপচাপ শুধু সবার কথা শুনে গেল। তার আম্মার ওষুধ, বোনেদের প্রয়োজন আর দুবেলার রুটি জোগানের ব্যবস্থা করতে হবে। সন্ধে হতে হতে যখন ছায়া লম্বা হয়ে গেল, আকাশে যখন সূর্যের আলো কমে এলো, সলমন নিজের ঠেলাটা নিয়ে গ্রামের দিকে ফিরে গেল। তখনও সে গ্রামের থেকে কয়েক ক্রোশ দূরে ছিল। হঠাৎ করে আকাশে কালো মেঘ ভরে গেল, প্রচণ্ড হাওয়া দিতে থাকল, আর তারপর বিদ্যুৎ চমকালো আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ফোঁটা সলমনের শরীরে ছুঁচের মতো বিঁধছিল। ঠান্ডা বেড়েই চলল। সলমন কোনো রকমে ঠেলাটাকে সামলে আবার এগিয়ে যেতে শুরু করল। সে ভাবছিল কোনো আচ্ছাদন কিংবা গাছের ছায়া যদি পাওয়া যায় তাহলে সে দাঁড়াবে। আর ঠিক তখনই দূরে সে একটা বড় গাছ দেখতে পেল। গাছের নিচে একটা শুকনো জায়গা ছিল, যেখানে কাদা ছিল না। সলমন এক পাশে ঠেলাটা দাঁড় করালো, তারপর তার জামা কাপড় ঝেড়ে গাছের নিচে দাঁড়ালো। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল, চারিদিকে অন্ধকার হয়ে গেছিল। হঠাৎ তার মনে হলো পেছন থেকে কেউ যেন আসছে। জলের মধ্য দিয়ে কেউ আস্তে আস্তে হেঁটে আসছিল। সলমন চমকে পেছনের দিকে দেখল যে একটা মেয়ে, সাদা পোশাকে, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। লম্বা চুল গায়ে লেপ্টে গিয়েছিল, আর সবচেয়ে রহস্যময় তার নীল দুটো চোখ, যেন কোনো জলাশয়ের গভীরে লুকিয়ে থাকা কোনো রহস্য। সলমন এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল, যেন বৃষ্টি থেমে গেছে, হাওয়াও বন্ধ হয়ে গেছে। মেয়েটি কাছে এসে নিচু গলায় বলল,
কিছু যদি মনে না করো, আমিও একটু সময় এখানে দাঁড়াবো। খুব জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামলেই আমি চলে যাব। আমার বাড়ি এই কাছেই। সালমানের মনে হলো কোনো সাধারণ মেয়ে যে সমস্যায় পড়ে গেছে। সে সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াতেই পারো। রাত হয়ে গেছে। বৃষ্টি থামলেই আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। একা যাওয়া ঠিক হবে না। মেয়েটা হালকা হেসে ধন্যবাদ জানালো। সালমানের হৃৎস্পন্দন বেড়ে গেল। বৃষ্টির শব্দে যেন তার অন্তরও ভেজে যাচ্ছিল। কয়েক মুহূর্ত দুজনে নীরবে দাঁড়িয়ে থাকল। সালমান তাকে লুকিয়ে দেখছিল। তার উপস্থিতিতে এমন এক আনন্দ ছিল, এমন এক জাদু ছিল, যা বোঝা যাচ্ছিল না, শুধু অনুভব করা যাচ্ছিল। আর তারপর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল। সালমান নিজের ঠেলা সামলে ওই মেয়েটার সঙ্গে রাস্তা দিয়ে সেই গলির দিকে এগিয়ে গেল, যেই গলির দিকে সেই ইশারা করছিল। সেই গলিটা ছিল খুবই পুরনো আর নির্জন। চোখে পড়ল একটি পুরনো আর বড় দরজা। মেয়েটির দরজা খুলল, পেছন ফিরে সালমানকে দেখল, আর তারপর বলল, ধন্যবাদ, তুমি বড় ভালো মানুষ। তারপর সে ভেতরে চলে গেল। দরজা একা একা বন্ধ হয়ে গেল, কোনো শব্দ না করেই। সালমান সেখানে এমনভাবে দাঁড়িয়ে থাকল, সে যেন স্বপ্ন দেখছে। তারপর সম্মিত ফিরতেই সে নিজের ঠেলাটা নিয়ে গ্রামের দিকে ফিরে এলো। রাস্তায় জোরে হাওয়া বইছিল, জামাকাপড় ভিজে গেছিল, কিন্তু মনের মধ্যে এক নতুন অনুভূতি হচ্ছিল। বাড়িতে ফিরলেই আম্মার কাশি আর বোনেদের প্রতীক্ষা। আবার সম্মিত ফিরে এলো। সে সকলকে আশ্বস্ত করল, বলল, ওই বৃষ্টি নামছিল তো, তাই দেরি হয়ে গেছে। রাতে বিছানায় শুয়ে সালমানের মনে একটা কথাই বারবার ঘুরছিল, মেয়েটি কে ছিল? তার নাম তো জিজ্ঞেস করলাম না। পরদিন সকালে আকাশ পরিষ্কার ছিল, সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছিল, কিন্তু সালমানের মনে কাল রাতের সেই রহস্যময়ী নারী বারবার ফিরে আসছিল। নীল চোখ, ভেজা পোশাক, ওই নির্জন জায়গা, সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। নিজের সামান্য ঠেলাটা নিয়ে সে শহরের দিকে রওনা দিল। যেতে যেতে তার মনে হলো ওই শুনশান গলি থেকে সে একবার ঘুরে আসুক। ওই রাস্তা, ওই গাছ, যেখানে কাল রাতে দুজনের দেখা হয়েছিল। সে যখন সেই গাছের নিচে পৌঁছল, তখন হঠাৎ করে তার পা আটকে গেল। গাছের নিচে সেই মেয়েটি দাঁড়িয়েছিল, আজকেও সাদা পোশাকে সে। তবে আজকে তার হাতে একটা থালা ছিল, আর সেই থালা মিষ্টিতে ভরা ছিল। হালকা হালকা বাতাস বইছিল, আর সেই বাতাসে তার চুল উঠছিল। দেখে মনে হচ্ছিল যেন প্রাচীন যুগের কোনো শাহজাদি মহল থেকে বাইরে বেরিয়ে এসেছে। সালমান চমকে উঠে জিজ্ঞেস করল, তুমি এখানে? মেয়েটি তার দিকে তাকালো। তার ওই দুই নীল চক্ষুর মাঝে এক বন্ধুত্বের ছবি যেন ফুটে উঠছিল। সে হালকা হাসল আর বলল, হ্যাঁ, আমি এখানে রোজই আসি, আমার নিজের হাতে তৈরি করা মিষ্টি বিক্রি করতে। বেশি দূর যেতে পারি না, আমার বাড়ি এই পাশেই। সালমান মাথা নাড়ল। তার মনটা হঠাৎ খুশিতে ভরে উঠল। আচ্ছা, একটু মিষ্টি আমাকে দেবে? মিষ্টি খেতে ইচ্ছে করছে খুব। মেয়েটি থালা থেকে কয়েকটা মিষ্টি তুলে সালমানের হাতে দিল। অবশ্যই, তোমাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু কেমন লাগলো বলো? মিষ্টিগুলো সালমান হাতে নিল, যেন কোনো মূল্যবান সম্পদ হাতে নিয়েছে। যেই সে একটু মিষ্টি মুখে দিল, তার একটা অদ্ভুত অনুভূতি হল। মুখে যেন মধু ছড়িয়ে পড়ল, যেন জঙ্গলের গন্ধ আর গোলাপের আতর একসঙ্গে মিশে গেছে। মুহূর্তটা যেন থমকে গেল, শব্দ বন্ধ হয়ে গেল, চারপাশটা যেন আবছা হয়ে গেল। সালমান আস্তে আস্তে বলল, এই মিষ্টিগুলো যেন অন্য কোনো জগতের মনে হচ্ছে। এত সুস্বাদু, এত সুন্দর খেতে। এগুলো তুমি বানিয়েছ? মেয়েটি নিঃশব্দে হেসে মাথা নাড়ল। তার হাসির মধ্যে এমন এক আলো ছিল, যেন কোনো রহস্য লুকিয়ে আছে, যা সালমান এখনো বুঝে উঠতে পারেনি। ধন্যবাদ, সালমান বলল। ফেরার সময় আবার আসব, আবার মিষ্টি খাব। এই কথা বলে সে তার ঠেলা নিয়ে শহরের দিকে গেল, কিন্তু তার মনটা ওই গাছের নিচে ওই নীল চোখের মেয়েটির কাছে থাকল। রাস্তা দিয়ে যেতে যেতে সে বারবার ওই গাছের নিচটা যেন দেখতে পাচ্ছিল। তার মনে প্রশ্ন এসেছিল, কে মেয়েটি? এত সুন্দর, এত চুপচাপ, ওর মিষ্টিতে এত সুগন্ধ, কোত্থেকে আসে এসব? আর ওই নীল চক্ষু দুটো মনে হয় যেন আমার আত্মাকে দেখতে পায়। সালমান ভাবতেও পারেনি যে তার জীবনটা আর আগের মতো নেই, কারণ ওই মেয়েটি সাধারণ ছিল না,
বরং এক রহস্য, এক গল্প, এক জিন জগতের অংশ ছিল, যার মন একজন মানুষের জন্য আস্তে আস্তে পাল্টে যাচ্ছিল। প্রত্যেকদিন সালমান যখন তার ঠেলা নিয়ে শহরের দিকে রওনা দিত, তার মনের মধ্যে এক অদ্ভুত খুশি দেখা দিত। কারণ এখন এই যাত্রার পরিশ্রমের ছিল না, কারণ সে জানত যে পথের মধ্যে এক আশ্চর্য নারীর সঙ্গে তার দেখা হবে। সেই গাছ, সেই রাস্তা, আর সেই নীল চক্ষুর মেয়ে রানী। হ্যাঁ, সেদিন বৃষ্টির পর যখন তারা দ্বিতীয়বার মিলিত হল, সালমান হঠাৎ করে তার নাম জিজ্ঞেস করল। মেয়েটি হেসে উঠে বলল, রানী। আর তখন থেকে সালমানের মনে একটা নরম অনুভূতি ফুটে উঠল। প্রত্যেকদিন সে যখন গাছের পাশ দিয়ে যেত, রানী দাঁড়িয়ে মিষ্টি বিক্রি করত। কখনো সন্দেশ, কখনো গোলাপজাম, কখনো চমচম। কিন্তু সালমানের জন্য ওই মিষ্টি ছিল আসলে ছুতো। আসল মিষ্টি ছিল রানীর কণ্ঠস্বরে, তার হাসিতে, তার ওই নীল চক্ষু দুটোতে, যেখানে সে হারিয়ে যেত। রানীও সালমানের কাছে ধীরে ধীরে উন্মুক্ত হল। সে প্রতিদিন নানান কথা আর গ্রামের ছোট ছোট গল্প বলত। আর সালমান তার ছোটবেলার স্বপ্ন, তার মায়ের অসুস্থতা আর বোনেদের কথা বলত। একদিন সালমান খুব আনন্দে ছিল। যেই তার ঠেলা সেই গাছের নিচে পৌঁছল, তার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। রানী বলল, আজ দেখছি খুব আনন্দে আছো সালমান, কি হয়েছে? সালমান লজ্জা পেয়ে বলল, আমার বড় বোনের জন্য সম্বন্ধ এসেছে, আর কালকেই তারা হ্যাঁ বলে দিয়েছে। আল্লাহকে ধন্যবাদ, আমার মনের বোঝা হালকা হল। রানী হেসে তাকে অভিনন্দন জানাল। এটা তো খুবই আনন্দের কথা। আল্লাহ তোমার পরিবারকে সবসময় আনন্দে রাখুক। সালমান সেই মুহূর্তে তার মুখের মধ্যে কিছু দেখল, এমন কিছু যা বর্ণনা করা যায় না। ওই নীল চক্ষু দুটো যেন আনন্দে ভিজে গেছে, যেন সে নিজেই সেই পরিবারের সদস্য। তার হৃৎস্পন্দন সালমানের হৃৎস্পন্দনের সঙ্গেই যেন চলছে। সালমান মনে মনে একটা সিদ্ধান্ত নিল। এখন সে স্বপ্ন দেখছিল না, বরং সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে চাইছিল। যেই আমার বোনের বিয়ে হয়ে যাবে, আমি আম্মার কাছে রানীর কথা বলবো। ও খুব বড় মনের মানুষ, স্বচ্ছ, কোমল, আর তার দুই চোখে যে সততা আছে তা পৃথিবীর আর কোনো মেয়ের মধ্যে নেই। এই ভেবে সে দিন রাত পরিশ্রম করতে শুরু করল। আগে সে সন্ধ্যের আগে ফিরে আসত, এখন গভীর রাত পর্যন্ত সে পরিশ্রম করে। আগে কেবল ফল বিক্রি করত, এখন সঙ্গে জুসও বিক্রি করে, প্রয়োজনে মজদুরিও করে। গরম হোক বা ঠান্ডা, সালমান পরিশ্রম কমাত না। ঠেলাগাড়ির গতির সঙ্গে তার স্বপ্নও ছুটছিল। নিকার প্রস্তুতি শুরু হয়েছিল। বইনের জন্য বাসনপত্র, কাপড় চোপড়, জুতো আর একটা ছোট পাখাও কিনে ফেলেছিল। প্রত্যেকটা জিনিস সে নিজের হাতেই প্যাক করল, আর প্রত্যেকটা জিনিসের মধ্যে লেগেছিল তার ভালোবাসা। কিন্তু বারবার তার মনের মধ্যে রানীর কথাই ফিরে ফিরে আসছিল। প্রত্যেক সাক্ষাতেই রানীর চক্ষু দুটো তার কাছে আরও গভীর বলে মনে হতো। সে যখন সালমানের দিকে তাকিয়ে হাসত, তার হাসির মধ্যে যেন বিষণ্ণতা লুকিয়ে থাকত, যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। সালমান সবসময় ভাবত, আমার মতো কি রানীও অনুভব করছে? তারপর সে নিজেই জবাব দিত, হ্যাঁ, তার চোখ দুটো যেন কিছু বলছে। তার স্তব্ধতা আমাকে কাছে ডাকে। গরমকালের এক আরামদায়ক দুপুরবেলা শহরে প্রচুর লোকজনের সমাগম হয়েছিল, আর সালমান তার ফলের ঠেলা নিয়ে বাজারের এক কোণে দাঁড়িয়ে চিৎকার করছিল, তাজা আম, মিষ্টি আম নিয়ে যাও। লোকজন এসেছিল, কেউ কেউ কিনেছিল, কেউ কেউ আবার দাম নিয়ে তর্ক করছিল, কেউ চুপচাপ চলেও যাচ্ছিল। সালমানের নজর কিন্তু বারবার যাচ্ছিল রাস্তার ধারের কোণের দিকে, যেটা দিয়ে সে প্রতিদিন শুনশান গলির মধ্য দিয়ে বাজারে আসত, যেখানে রানীর সঙ্গে তার দেখা হতো। সে মনে মনে ভাবছিল, আবার হয়তো রানীর সঙ্গে দেখা হবে, তাহলে সে আরও বেশি কথা বলবে, হয়তো সেও তার মনের কথা আমায় বলবে। এইসব কথা যখন ভাবছিল, তখন এক পরিচিত চেহারা তাকে চমকে দিল। তিনি ছিলেন হাজি সাহেব, একজন সৎ বয়স্ক মানুষ, যিনি গ্রামের বাইরে একটি পুরনো ওয়ার্কশপে কাজ করতেন। তার দাড়ি ছিল সাদা, কপালে ছিল নামাজের চিহ্ন, আর চোখে ছিল অভিজ্ঞতার আলো। সালমান তাকে প্রায়ই দেখত ওই রাস্তা দিয়ে ঘন জঙ্গলের দিকে যেতে। হাজি সাহেবের হঠাৎ করে বাজারে আসাটা সালমানের কাছে খুব বিস্ময়ের ছিল। সে হাত জোড় করে সালাম জানালো, আসসালামু আলাইকুম হাজি সাহেব, ভালো আছেন তো? আজকে এই বাজারে? হাজি সাহেব সালামের জবাব দিল, কিন্তু তার মুখের ভাষা ছিল অন্য, সন্দেহ কিংবা দুশ্চিন্তা, অথবা যাকে বলে অস্থিরতা।
তিনি আস্তে করে বললেন, সালমান, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। সালমান ফলের ঠেলাটা একপাশে সরালো আর নম্র কণ্ঠে বলল, হ্যাঁ হাজি সাহেব, সবকিছু ঠিক আছে তো? হাজি সাহেব এক দীর্ঘশ্বাস নিলেন আর বললেন, বাবা, কাল আমি 2 বার তোমাকে ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে দেখেছি। ওই গভীর জঙ্গল যা ওই গলির ধারে আছে। তুমি ওখানে কারোর সঙ্গে কথা বলছিলে, হাতের ইশারা করছিলে, হাসছিলে, যেন কেউ তোমার সামনে দাঁড়িয়ে আছে। সালমান চিন্তা করে বলল, হ্যাঁ, আমি তো রানীর সঙ্গে কথা বলছিলাম, যে মেয়েটা মিষ্টি বিক্রি করে, ও রোজ ওখানে আসে। এই কথা শুনে হাজি সাহেবের 2 চোখে আশঙ্কা ফুটে উঠল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল, গলা ভারী হয়ে গেল। সালমান, কোন রানী, কোন মেয়ে? এই কথা বলে হাজি সাহেব 1 পা এগিয়ে গেল আর সালমানের কাঁধে হাত রেখে বলল, বাবা, যা বলছো ভেবে বলো। আমি ওই এলাকায় 30 বছর ধরে কাজ করছি। ওই গাছের নিচে কেউ মিষ্টি বিক্রি করে না, রানী বলে কেউ থাকে না। ওই রাস্তায় আমরা তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি, কারণ ওই গাছটাকে নিয়ে অনেক অপপ্রচার আছে। অপপ্রচার? সালমানের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল। হাজি সাহেব আস্তে করে বললেন, লোকে বলে ওই গাছের নিচে একটা জিন মেয়ে থাকে, যার চোখ দুটো নীল। তাকে মাঝে মধ্যে কেউ কেউ দেখতে পায়, দেখতে মানুষের মতোই, কিন্তু আসলে তা নয়। আমি কাল তোমাকে 2 বার দেখেছি। তুমি এমনভাবে কথা বলছিলে যেন সামনে কেউ আছে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তোমার সামনে কেউ ছিল না। বুঝলে সালমান? সালমানের কথা বন্ধ হয়ে গেল, তার হাত পা কাঁপতে থাকল আর মনের মধ্যে শিহরণ হল। এটা কি করে হতে পারে? না, রানী তো কি সুন্দর হেসে ওঠে, তার মিষ্টি, তার কণ্ঠস্বর, তার চক্ষু দুটি, ও তো। হাজি সাহেব বলল, বাবা, তুমি যার কথা বলছো সে কিন্তু মানুষ না, শয়তানি শক্তি, আর ও তোমাকে নিজের পৃথিবীতে টানছে। বিশ্বাস করো, আমি তোমাকে সাবধান করতে এসেছিলাম। আল্লাহ হাফিজ। এই কথা বলে তিনি ভিড়ের মধ্যে উধাও হয়ে গেলেন। কিন্তু সালমানের মন আর নিজের মধ্যে ছিল না, কোনো গভীর অন্ধকারে চলে গেছিল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ওই রানী সত্যিকারের মানুষ না? আমি যাকে মন দিয়ে ফেলেছি সে আসলে এক জিন, নাকি এটা কোনো মনের ভুল? ওইখানে ফলের ঠেলার সামনে বসে সালমানের 2 চোখের মধ্যে যেন সবকিছু ঘুরতে থাকল। ভালোবাসা, আশঙ্কা, সন্দেহ আর হতাশা সব একসঙ্গে এলো। সন্ধে হয়ে এলো, আকাশে সূর্য ডুবতে লাগল, পাখিরা বাসায় ফিরছিল আর হাওয়ার গতিবেগ বাড়ছিল। সালমান তার ঠেলা নিয়ে গ্রামে ফিরছিল, কিন্তু আজ তার মনের মধ্যে অন্য কিছু চলছিল। হাজি সাহেবের কথাগুলো বারবার মনে পড়ছিল। সালমান, রানী কিন্তু কোনো মানুষ নয়, ও আসলে জিন। সালমান যখন সেই গাছটার কাছে পৌঁছল, যেখানে প্রতিদিন তার রানীর সঙ্গে দেখা হতো, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মনে আশা হচ্ছিল, আবার আশঙ্কাও। ওকে আজকেও আসবে? সত্যি কেউ? কিন্তু যখনই তার নজর গাছের দিকে গেল, দেখল সেখানে রানী নেই। গাছের নিচে চুপচাপ এক নিস্তব্ধতা, কিন্তু কোনো থালা ছিল না, সাদা পোশাক ছিল না, না কেউ হাসছিল। সালমান দাঁড়িয়ে পড়ল, তারপর আস্তে আস্তে গাছের দিকে এগিয়ে গেল। তার হৃৎস্পন্দন ক্রমে বেড়েই চলল। সে 1 পা এগিয়ে গেল, তারপর হঠাৎ করে একটা কাণ্ড ঘটল। বাতাসে প্রচণ্ড জোরে শব্দ হল। সালমান চোখ বন্ধ করে ফেলল। যখন চোখ খুলল, দেখল রানী, সেই সাদা পোশাক, সেই খোলা চুল, সেই নীল চোখ। কিন্তু আজ সব বদলে গেছিল। রানী হাওয়ায় ভাসছিল, সে মাটিতে নয়, শূন্যে ভাসছিল। তার চোখ দিয়ে নীল আলো বেরিয়ে আসছিল, সেই আলো জ্বলজ্বল করছিল, অন্ধকার ছিলই না সেখানে। আর সে হাসছিল, সেই হাসি কোনো মানুষের না। তারপর তার গলা শোনা গেল, শেষ পর্যন্ত তুমি আমার সত্যটা জেনে ফেলেছ সালমান। সত্যিটা তো একদিন তুমি জানতেই পারতে। সালমানের দম বন্ধ হয়ে এলো, হৃৎপিণ্ড কেমন হালকা লাগছিল। সে পিছিয়ে এলো, পা দুটো কাঁপছিল। তারপর হঠাৎ করে সে পালাতে শুরু করল। না, এটা সত্য হতে পারে না। না, এটা সেই রানী না, যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। বৃষ্টির চেয়েও বেশি জল তার চোখ দিয়ে বের হচ্ছিল, আর আশঙ্কা নিয়ে দৌড়চ্ছিল। গলিতে অনেক লোক ছিল, কিন্তু সে কারো দিকে তাকাচ্ছিল না। কেবল একটাই আশা, যে কোনোভাবেই তাকে বাড়ি পৌঁছতে হবে, নিজের আম্মার আশ্রয়। যখন সে বাড়ি ফিরল, তখন দরজায় তার বোন চিন্তিত মুখে দাঁড়িয়েছিল।
তার অবস্থা ভালো ছিল না, জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল, মুখ বিবর্ণ আর ঘামে ভেজা শরীর। আম্মা চিন্তা নিয়ে বলল, বাবা ঠিক আছো তো? এ কি অবস্থা হয়েছে তোমার? সালমান উত্তর দিল, কিছু না, আমাকে কয়েকটা কুকুর তাড়া করছিল, আমি দৌড়ে চলে এসেছি, পানি দাও তো। আম্মা পানি নিয়ে এলো। বোনেরাও তার ঘর পর্যন্ত এলো, কিন্তু সালমান এখন একা থাকতে চাইছিল। সে সবাইকে বিদায় জানিয়ে এসে তার বিছানায় শুয়ে পড়ল, আর তারপর ওখানেই তার শরীর খারাপ হয়ে গেল। পরের দুদিন সালমান না বাজারে গেল আর না ঠেলা নিয়ে বেরোল। তার প্রচণ্ড জ্বর হয়েছিল। শুধু শরীর খারাপ হলো না, তার মনও খারাপ হলো। তার মনটা ভেঙে গেল। যাকে সে ভালোবেসেছিল তার সত্যটাই তাকে শেষ করে দিল। আম্মা মাথায় জল দিল, বোন দোয়া করতে লাগল, কিন্তু সালমান চুপচাপ শুয়ে থাকল, ভেতর থেকে শূন্য। সূর্য উঠল। সালমান আস্তে আস্তে চোখ খুলল। দুর্বল ছিল, কিন্তু মন বলল, জীবন থেমে থাকবে না, বোনদের বিয়ে দিতে হবে, কাজে যেতে হবে। সে উঠল, জামা কাপড় বদলে ঠেলা নিয়ে আবার সে শহরের দিকে রওনা দিল। তার পায়ে যেন কোনো শক্তি ছিল না, কিন্তু মন শক্ত ছিল, অন্তর আহত ছিল, কিন্তু আশা তখনও বেঁচে ছিল। সে যেই ওই রাস্তায় গেল যেখানে রানীর সঙ্গে তার দেখা হতো, হৃৎস্পন্দন তার বেড়ে গেল, দম আটকে এলো, পা কাঁপতে থাকল। কিন্তু গাছের নিচটা খালি ছিল, না আলো না হাসি। বেলা পড়ে যাচ্ছিল, বাজারে লোকজনও কমে যাচ্ছিল। সালমান চুপচাপ ঠেলা নিয়ে গ্রামের দিকে ফিরতে থাকল। সারাদিন সে ফল বিক্রি করছে, কিন্তু না তার মন কাজে আছে, আর না তার দুই হাতে ছিল সেই উৎসাহ যা আগে ছিল। রানীর ছবি বারবার তার মনের মধ্যে ফিরে আসছিল। মনের মধ্যে হাজী সাহেবের কথাও ফিরে ফিরে আসছিল। আর সেই সন্ধেবেলার ভয়াবহ দৃশ্য, যখন সে রানীকে হাওয়ায় ভাসতে দেখছিল, তার হৃৎস্পন্দন বেড়ে গেছিল। ওটা কি সত্যি সত্যি দেখছিলাম? আমি কি এখনো স্বপ্ন দেখছি? সালমান যেই সেই গাছের কাছে গেল, সে মাথা নিচু করল। তার মন চাইছিল না ওদিকে তাকাতে। আপনা আপনি তার হাঁটার গতি বেড়ে গেল। সে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চাইছে, কিন্তু যেই সে গাছের থেকে একটুখানি দূরে এগিয়েছে, হঠাৎ করে ঠেলার ওপর যেন কিছু পড়ল। ঠক! একটা ছোট্ট কাগজে তৈরি করা খাম, আর তার সঙ্গে মাটিতে পড়ে থাকা কাঠের একটা ছোট্ট পুরনো বাক্স। সালমানের পা আটকে গেল, হৃৎস্পন্দন বেড়ে গেল। সেই দিক ওদিক চেয়ে দেখল, কেউ নেই, রাস্তা নির্জন। কিন্তু তার কানে একটা শব্দ ভেসে এলো, এই চিঠিটা আমি তোমাকে দিয়েছি, আর বাক্সটাও। আমার পাঠানো এই দুটি উপহার তুমি গ্রহণ করো। সালমান, আমি এখান থেকে চলে যাচ্ছে চিরকালের মতো। কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু শব্দের গুঞ্জন তার মনকে তোলপাড় করে দিচ্ছিল। সালমানের দম আটকে এলো, হৃৎস্পন্দন থেমে গেল। সে চট করে ঠেলাটাকে তুলে নিল আর পালাতে চেষ্টা করল। ব্যাস, কোনোভাবেই তাকে বাড়ি পৌঁছতে হবে। তার পা দুটো কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। কোনোভাবে সে নিজেকে সামলালো আর দৌড়ে গলির মুখে চলে এলো। বাড়ি পৌঁছে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর ঠেলার সামনে বসে পড়ল। তার হৃৎস্পন্দন এখনো বেড়ে যাচ্ছিল। একদিকে রানীর কণ্ঠস্বর, অন্যদিকে হাতের ওই চিঠি, আর তার সঙ্গে ওই কাঠের বাক্স। কি এগুলো? রানী যে চলে গেছে, সে আমাকে চিঠিতে কি বলতে চায়? সে একটা জিন। জিন মানুষকে কেন চিঠি লিখবে? আর এই বাক্সে কি লুকিয়ে রয়েছে? সালমান আস্তে করে হাত বাড়াল, খামটা তুলল। খামটা ভেজা ছিল, যেন চোখের জলে ভিজে গেছে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। খামটা খুলল। ভেতরে একটা পুরনো কাগজ ছিল। কাগজের রং সাদা। কয়েকটা লাইন, কিছু শব্দ আর রহস্য কিছু। সে এখন চিঠি পড়ার জন্য প্রস্তুত ছিল, কারণ এটা জানা জরুরি ছিল যে একটা জিন একজন মানুষকে কি বলতে চায়। সালমান কম্পিত হাতে চিঠিখানা খুলল। খামের গায়েও সুগন্ধ লেগেছিল, সেই সুগন্ধ যা রানীর শ্বাস প্রশ্বাসে লেগে থাকত। সহজ সরল কথা ছিল, কিন্তু প্রত্যেকটা শব্দে অন্তরের কথা লেখা ছিল। কিছু ভালোবাসা, কিছু আকাঙ্ক্ষা আর কিছু হৃদয়ের কথা। সালমান, আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। ওই রাতে বৃষ্টিতে ভিজে তুমি যখন গাছের নিচে এলে, তুমি সেই প্রথম মানুষ যে আমার অন্তর ছুঁয়ে ফেলেছিলে। লোকে আমাকে ভয় পায়, কারণ আমি থাকি ওই গাছের ওপর, কিন্তু
তুমি দাঁড়ালে, আমার সঙ্গে কথা বললে, সুন্দরভাবে হেসে কথা বললে, আর সেদিন থেকে আমি নিজেকে বদলে ফেলেছি। আমি তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু আমি জানি আমি একজন জিন আর তুমি মানুষ। আমাদের মিলন কখনো হবে না সালমান। আমি চাই না তুমি আমাদের পৃথিবীতে এসে পড়ো। হাজী সাহেব তোমাকে সত্যি কথা বলেছেন, আর আমিও তোমার সামনে নিজেকে প্রকাশ করলাম যাতে তুমি চলে যাও, তুমি ভুলে যাও আমাকে। এই বাক্সে আমার কিছু স্মৃতি আছে। কেবল এটুকু জেনে রেখো যে একজন জিনও ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসা পরিণতি পায় না। আমি চলে যাচ্ছি চিরকালের মতো, তোমার ভালোবাসার রানী। সালমানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে আস্তে করে কাঠের বাক্সটা তুলল। তার খেয়াল নেই যে সে রাস্তার পাশে বসে আছে, যেন সময় থমকে গেছে। সে বাক্সটা তার থলিতে ঢোকালো আর তারপর ঠেলা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে যেই ঠেলাটাকে রাখল, বোন তখন বলল, দাদা তাড়াতাড়ি খাবে এসো। কিন্তু সালমান উত্তর দিল, না, একটু বিশ্রাম করে নি, একটু পরে আসছে। সে নিজের ঘরে গেল, দরজা বন্ধ করল, তারপর কাঠের বাক্সটা খুলল। তার দ্রুত শ্বাস প্রশ্বাস পড়ছিল, হৃৎস্পন্দন বেড়ে গেছিল। বাক্সটা খুলল সে, তারপর চমকে উঠল। বাক্সের মধ্যে একটা নীল রঙের হিরে ছিল। হীরের দুটিতে চোখ ঝলসে যাচ্ছিল। হিরেটা যে মূল্যবান সেটা দেখেই বোঝা যাচ্ছিল। হিরে নীল রঙের, রানীর দুই চোখের মতো, শব্দহীন, উজ্জ্বল আর রহস্যে ভরা। সঙ্গে একটা ছোট্ট কাগজ ছিল, রানীর লেখা, এটাকে বিক্রি করে দিও, জীবনটা সহজ হবে। এটা আমার তরফ থেকে তোমাকে শেষ উপহার। সালমান বাক্সটা নিয়ে ওখানে মাটিতেই বসে পড়ল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিছু মুহূর্ত, কয়েক ঘন্টা, এমনকি বহু সময় সে ওখানে বসে থাকল। তারপর দরজায় শব্দ হলো, আমার বোন ডাকছে। সালমান তাড়াতাড়ি চোখ দুটো মুছে বাক্সটাকে লুকিয়ে ফেলল, নিজেকে সামলে নিল আর দরজা খুলে বাইরে বেরোল। সে কাউকে কিচ্ছু বলল না, কেবল অল্প হেসে সবাইকে বলল, আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি, এবার আমাদের দিন বদলে যাবে। কেউ কিচ্ছু জিজ্ঞেস করল না, সবাই আনন্দ পেল, দোয়া করল। পরদিন সালমান ওই হিরেটা বিক্রি করল, শহরে একটা বড় বাড়ি কিনল, আম্মাকে সেখানে নিয়ে গেল। বোনের নিকা দিল খুব বড় করে, নতুন কাপড়, গয়নাগাটি আর প্রচুর পণ, যা একসময় স্বপ্ন ছিল তা আজ বাস্তবে পরিণত হল। কিন্তু সালমানের অন্তরে একটা ঘর এখনো বন্ধ আছে, যেখানে একটা নীলচক্ষুর মেয়ে আজও হেসে ওঠে, যেখানে নিঃশব্দ ভালোবাসা সত্য হয়ে আছে। আজও যখন সালমান ক্লান্ত হয়ে পড়ে, একা বসে থাকে কিংবা নিঃসঙ্গতায় ভোগে, তার ওই গাছের কথা মনে পড়ে, ওই রাস্তা, ওই মিষ্টির থালা আর ওই হাসি, যা এক মানুষকে স্বপ্ন দেখিয়েছিল আর তারপর বরাবরের মতো চলে গেছে। এই রহস্য আজও সালমানের অন্তরে গাথা। প্রিয় বন্ধুরা, যদি এই গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ইসলামিক ভয়েসকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন।